৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বদলে ফেলার চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। দেশে ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ২২ মৃত্যু। সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার মূল আসামির স্বাধীন মেম্বার সহ ৩৩ জন জেল হাজতে দ্রুত চার্জশিট দেওয়ার আশ্বাস। মিজোরামের সঙ্গে বাড়বে বাণিজ্য, সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে সরাসরি যোগাযোগের সিদ্ধান্ত। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার ২১শে সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উত্তরসূরিদের নিয়ে ফিরছে কনসার্ট ফর বাংলাদেশ। নেতৃত্ব দেবেন আনুশকা শঙ্কর ও ধানী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষক তৈরির অপচেষ্টা হলেও ইতিহাসে তার নাম থাকবে না। কারণ জাতির পিতাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা দেশে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের আলোচনা সভা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ থেকে ৯৬ সালকে কালো অধ্যায় বলে উল্লেখ করেন। আক্ষেপ করে বলেন, ওই সময় সত্যকে সত্য বলা কিংবা সঠিক ইতিহাস তুলে ধরা নিষিদ্ধ ছিল। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশন হচ্ছে যে ২৬শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর শৈশব ও নেতৃত্বের গুণাবলী আর রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেন কন্যা শেখ হাসিনা। আর সবচেয়ে বড় কথা, দরিদ্রের মাঝে সাহায্য করা। কারণ করোনা ভাইরাসের কারণে মানুষের যে কষ্ট, সেই কষ্টটা যতদূর সম্ভব আমাদেরকে লাঘব করতে হবে। আমরা ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। অর্থাৎ এই সময়টাকে আমাদের এমনভাবে উদযাপন করতে হবে যে যার শুভ ফলটা এই দেশের সাধারণ মানুষও পায়। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলা, যেটা খুব প্রয়োজন। কৃষি জমিতে বঙ্গবন্ধুর প্রতিচিত্র গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ায় কৃষক সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আমরা সত্যি এই কৃষকের জন্য গর্বিত। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার দৈনিক সংক্রমণ ২ থেকে ১০% উঠেছে। এ অবস্থায় জনগণের সহযোগিতা না পেলে সংক্রমণ কমানো সম্ভব নয় বলে মনে করেন মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপো কেন্দ্রীয় ঔষধাগারের এই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, কোভিড মোকাবেলায় সফলতার সাক্ষ্য রেখেছে বাংলাদেশ। দেশে করোনা ভ্যাকসিন তৈরির সক্ষমতাও আছে। প্রধানমন্ত্রী নির্দেশনার সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। ওষুধে যেভাবে আমরা স্বয়ংসম্পন্ন হয়েছি, ফ্যাসিলিটি
আমরা যেভাবে দেশে আধুনিক ফ্যাসিলিটি তৈরি হয়েছে, আমাদের ওষুধ বিদেশেও রপ্তানি হচ্ছে, দেশের প্রায় 99% ওষুধ দেশেই তৈরি হচ্ছে। আমরা ভ্যাকসিনও যাতে তৈরি করতে পারি সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অসচেতনতার কারণেই করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। পুরো দেশে বিভিন্ন জেলা উপজেলায় বিয়ে শাদী হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, পিকনিক হচ্ছে, সেখানেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যার ফলে এই সংক্রমণ এখন 2 থেকে 10 উঠে গেছে। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম.এ. মান্নান বলেন, করোনাকালে স্বচ্ছতার সাথে কাজ করছে স্বাস্থ্য খাত। বর্তমান সিএমএসডি কেনাকাটায় 190 কোটি টাকা সাশ্রয় করেছে বলেও জানান তিনি। এতটা স্বচ্ছতা এবং এতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে এই সিএমএসডি কোনো কালেই ছিল না। আমি আরো বলতে চাই, মন্ত্রণালয়ে কোনো কালে ছিল না। সিএমএসডি পরিচালক জানান, করোনা চিকিৎসায় আইসিইউ সহ প্রয়োজনীয় সব উপকরণই মজুদ আছে। যখনই হাসপাতালগুলো চাচ্ছে তখনই আমরা তা সরবরাহ করতে সক্ষম। আগামী 1 বছরেও যদি করোনার প্রকোপ অব্যাহত থাকে আমরা তা মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। অনুষ্ঠান শেষে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 8 এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। এই দ্বিতীয় ডোজের টিকা পাওয়ার জন্য সবাই তাদের মোবাইল নাম্বার যেটি দিয়েছেন সেখানে এসএমএস পেয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। যাদেরকে প্রথম ডোজ দেওয়া হয়েছে তাদের দ্বিতীয় ডোজ আমরা নিশ্চিত করেই আমরা পরবর্তী এই টিকা কার্যক্রমকে প্রসারিত করছি। আর সাধারণ ছুটি ঘোষণা নিয়ে স্বাস্থ্য সচিব এম.এ. মান্নানের বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হলেও পরে তার অফিস থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয়, হয়তোবা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত একেবারে হাইস্ট লেভেল থেকে আমাদের কাছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসে নাই। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 19 জনই পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 8,690। দৈনিক সংক্রমণ হার 10.29%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 21,108 জনের নমুনা পরীক্ষায় 2,172 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 5,70,878। নতুন 1,687 জন সহ সুস্থ হয়েছে 5,22,405। করোনায় প্রতি 10 লাখে শনাক্ত 3,352.06, সুস্থ 3,067.44 এবং মৃত্যু 50.03। করোনা সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। কর্মসূচি থেকে ডিএমপি কর্মকর্তারা বলেন, এখন সংক্রমণ বাড়ছে, তাই সচেতনতার বিকল্প নেই। ভ্যাকসিন নিলেও মাস্ক পরে ও দূরত্ব মেনে করোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান ডিএমপির কর্মকর্তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন রাসেল খান। গত কয়েকদিন ধরেই বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যু। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে নতুন রোগী। প্রথম ঢেউয়ের পর এখন দ্বিতীয় ঢেউ। মাস্ক না পরা সহ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না এক শ্রেণীর মানুষ। বেপরোয়া আচরণে আবারও করোনার বারবারন্ত। মানুষের অসচেতনতা, খামখেয়ালিপনার কারণেই দিতে হচ্ছে চরম মূল্য। তারপরও কেন এই অবহেলা? গাড়ি ওই পারে পার্কিং করে বিকাশে টাকা করে নিতে আসছে আর মাস্ক কিনতে আসছি, মাস্ক গাড়ির মধ্যে রেখে আছে বললে। সরি, ভুল হয়ে গেছে গা, নেক্সট টাইম আর এরকম হবে না। নো মাস্ক নো সার্ভিস নীতি এখনো বলবৎ, তবে তা কেবলই কাগজে কলমেই। মেনে চলার ধার ধারছেন না অনেকেই, তবে বর্তমান পরিস্থিতি ভাবিয়ে তুলছে সবাইকে। তাই জনগণকে সচেতন করতে সক্রিয় পুলিশ। তারপরও মাস্ক পরার বিষয়ে মানুষের অজুহাতের শেষ নেই। না, মাস্ক আমি আনছিলাম, আমি দেশের থেকে আইছি তো মাস্কটা মানে রাখিয়েছিলাম। মাস্ক আছে মানে পরব, পানি খাইছিলাম, পানি খাওয়ার পরে মাস্কটা ভিজে গেছিল যে হাতে রাখ। পুলিশ বলছে বৃহত্তর স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনার একটু ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, সেটার কারণে আমাদের সকল মানুষ যদি আমরা মাস্কটা পরার অভ্যাস করি এবং বাংলাদেশ পুলিশ সে মাস্কটি প্রতিটি মোড়ে মোড়ে তারা সরবরাহ করবে। শুধু আইনের প্রয়োগ নয়, ব্যক্তি পর্যায়ে প্রত্যেকেরই সচেতনতাই পারে মহামারী থেকে
সুরক্ষা দিতে। এই স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে এক ধরনের বাধ্য করতে চাই, তবে জোর প্রয়োগ করে আমরা বাধ্য করতে চাই না, এবং আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন। শুধু রাজধানীতেই নয়, সারা দেশেই মাস্ক বিতরণ ও সচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় ইউপি সদস্য স্বাধীনসহ গ্রেফতার ৩৩ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সাথে যারাই জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। সুনামগঞ্জ প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রত্নসামান। সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় রোববার বিকালে গ্রেপ্তার ইউপি সদস্য স্বাধীনসহ ১১ জনকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই ঘটনায় ২২ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিল। এ নিয়ে এ ঘটনায় আটক আছে ৩৩ জন। প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে ১০ দিনের রিমান্ড ও ২৯ জনের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালতের একজন আইনজীবীর মৃত্যুতে কোনো মামলার শুনানি হয়নি। সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, স্বল্পতম সময়ের মধ্যে এই মামলার চার্জশিট দেয়া হবে। ঘটনার সূত্রপাত যেখান থেকে সেখান থেকেই তদন্ত করব। বিষয়টি যেহেতু এখন তদন্তাধীন, আমরা এই বিষয়ে আর কোনো মতামত দিব না। স্বল্পতম সময়ের মধ্যে এই মামলায় অভিযোগপত্র কোর্টে দাখিল করতে পারবো ইনশাল্লাহ। এদিকে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নোয়াগাঁও গ্রামবাসী। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে তার সুষ্ঠু বিচার এবং শাস্তি দাবি করছি। স্বাধীন দেশে আমাদের সম্প্রীতি রক্ষায়, আমাদের সামাজিক সংস্কৃতি রক্ষায়, রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শাল্লার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। নোয়াগাঁওয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। রত্নসামান, একুশে টেলিভিশন। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে সড়ক ও নদীপথে যোগাযোগ বাড়াতে চায় ভারতের মিজোরাম সরকার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মিজোরামের বাণিজ্য মন্ত্রী এ আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীও একমত পোষণ করে জানান, সীমান্তের 4টি পয়েন্ট দিয়ে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। তহিদুর রহমানের রিপোর্ট। বেশ আগে থেকেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চাইছে ভারতের পাহাড়ি রাজ্য মিজোরাম। বেশ কিছু বিষয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। বাঁশ, আদা, কাঁচামরিচ ছাড়াও বিভিন্ন ধরনের সবজি রপ্তানিতে আগ্রহী মিজোরাম। বিনিময়ে তারা বাংলাদেশ থেকে নির্মাণ সামগ্রী, তৈরি পোশাক সহ আরও কিছু পণ্য নিতে চায়। বাংলাদেশের সাথে ব্যবসা উন্নয়নে ট্রেড সেন্টার করতে চায় রাজ্যটির সরকার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত জানান সফররত মিজোরামের শিক্ষা ও বাণিজ্য মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশও মিজোরামের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। এই জন্য আগামী মাসের শুরুতে মিজোরাম সফর করবেন তিনি। ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এগ্রিমেন্ট আছে তাতে তাদের বলা আছে যে মিজোরাম তারা নিজস্বভাবেই এক্সপোর্ট করতে পারে, সেই অথরিটি তাদের দেওয়া আছে। এইসব কনসিডারেশনে ওনারা এসছেন, ঘুরে দেখেছেন। আমাদের দুটো ফ্যাক্টরিও তারা গিয়েছে। নদী পথে হতে পারে, সড়ক পথে হতে পারে। ওরা কিন্তু একটা ফুল ফ্লেজেড অফিস তৈরি করেছে এই ট্রেডটাকে আপগ্রেড করার জন্য। আমি মে মাসে ঘুরে এসে যদি একটা ভালো সাইট পাই, সেইখানে আমাদের এই পাশে করে এই ট্রেডটা এবং নেওয়া আসা মালপত্র এই দিক থেকে আমাদের দেশে ঢোকানোর চেষ্টা করব। মিজোরামের সঙ্গে বাংলাদেশের ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। We have the long borderline with Bangladesh of 318 kilometers. তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ফরিদপুরের মধুখালীতে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 7 জন নিহত হয়েছে। আহত হয় অন্তত 9 জন। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এদিকে ভাঙ্গায় প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছে আরও 2 জন। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম।
রাস্তার পাশে দুমড়ানো মুচড়ানো মাইক্রোবাস, ভেতরে বীভৎসতার সাক্ষ্য দিচ্ছে মানবদেহের খণ্ডিত অংশ আর রক্তের দাগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস। ঢাকা খুলনা মহাসড়কের মধুখালীর মাঝকান্দিতে আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। তেল নিয়ে এদিক দিয়ে স্লো করে আসছে, মাইক্রো দুটো মাইক্রো একসাথে আছে, একটা হলে মারি দেয় আর একটা চলে যায়। এই গাড়ির সামনে ছিল হলো একটা প্রাইভেট কার ওভারটেক করতে দেয়, সোজা ট্রাককে মেরে দেয়। যেগুলো পারছে বাড়ি করছে আর যেগুলো পারিনি সেগুলো ফায়ার ব্রিগেড আসার পরে কাউকে পা কেটে কারো হাত কেটে তারপর বের করা হয়েছে। আহত 14 জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো 5 জনের মৃত্যু হয়। 4 জন শিশু বাচ্চা সহ 4 জন হলো মহিলা আর 2 জন হলো পুরুষ। আরো 27 জন ইনজুরি অবস্থা হাসপাতালে অবস্থায়। প্রাথমিকভাবে ধারণা যেটা হলো ওভার স্পিডে। এদিকে ভোরে ভাঙ্গার চৌরাস্তা মোড়ে প্রাইভেট কারের সাথে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় আহত হন আরো 1 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। মুজিব চিরন্তনের 5ম দিনের আয়োজনে থিম ছিল ধ্বংসস্তূপে জীবনের গান। শুরুতেই বক্তৃতার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বন্ধুরাষ্ট্র চীনের মনোমুগ্ধকর পরিবেশনা সহ বঙ্গবন্ধুকে নিয়ে নাটক 288 দিন। পুরো অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 10 দিন অনুষ্ঠানমালার 5ম দিন। মুজিব চিরন্তন এই আয়োজনে থিম ধ্বংসস্তূপে জীবনের গান। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ধ্বংসস্তূপে জীবনের জয়গান ধ্বনিত করেন। হাজার বছরের সেরাদের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। উপভোগ করেন পুরো অনুষ্ঠান। শুরুতেই বন্ধুরাষ্ট্র চীনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা মন কাড়ে সকলের। কাব্য, সুর ও ছন্দে কোরিওগ্রাফিতে ক্যানভাসে বঙ্গবন্ধুর 3.5 বছর শূন্য থেকে মহাশূন্যে। আবহমান বাংলার পালা, জারি ও গম্ভীরা পরিবেশনায় তুলে ধরা হয় বঙ্গবন্ধুর নবজীবনের ডাক, ধূসর বাংলা থেকে সবুজ বাংলা। তুলে আনা হয় নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদানকে। শত শিশুশিল্পীর পরিবেশনায় ছিল শিশু বিকাশে বঙ্গবন্ধু। ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি ছিল বঙ্গবন্ধুর কারাগার জীবন নির্ভর নাটক 288 দিন। আমি বাঙালি, আমি মানুষ, আমি প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উত্তরসূরিদের নিয়ে ফিরছে কনসার্ট ফর বাংলাদেশ। নেতৃত্ব দেবেন 71 ঐতিহাসিক কনসার্টের উদ্যোক্তা সেতার সম্রাট রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর ও রক স্টার জর্জ হ্যারিসনের ছেলে ধানি হ্যারিসন। এখনও দিনক্ষণ ঠিক না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 26 থেকে 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে কনসার্টের সূচি চূড়ান্ত হতে পারে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। 71-এর 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার, বাঙালি জাতিসত্তার অভ্যুদয়ের আরেক মঞ্চ। বিটলস তারকা জর্জ হ্যারিসনের আবেগময় কণ্ঠে উচ্চারিত বাংলাদেশ নাম ধ্বনিত হয় লাখো মানুষের হৃদয়ে। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের নেতৃত্বে ছিলেন ভারতের সেতার সম্রাট রবি শঙ্কর, সঙ্গে ছিলেন বন্ধু হ্যারিসন। একে একে যোগ দেয় বব ডিলান, এরিক ক্লার্টনের মতো কিংবদন্তি শিল্পীরা। বিশ্বের কাছে যুদ্ধের ভয়াবহতা, একই সাথে মানবতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল লক্ষ্য। War was going on between Pakistan and
Eastern Pakistan, it was then known. That's where I belong to. ঐতিহাসিক সেই কনসার্টের সুবর্ণ জয়ন্তী এবছরই। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কনসার্ট ফর বাংলাদেশ ফিরিয়ে আনতে যাচ্ছে ভারত সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় নেতৃত্ব দেবেন ৭১-এর উত্তরসূরিরা। রবিশঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর ও জর্জ হ্যারিসনের ছেলে ধানি হ্যারিসন। অনুষ্ঠানের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসতে পারে কনসার্ট ফর বাংলাদেশের ঘোষণা। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিকে হালদার কাণ্ডে কেন্দ্রীয় ব্যাংকের 2 কর্মকর্তার নাম ঘুরে ফিরে যে কোনো সময় গ্রেপ্তার। বইমেলায় বেড়েছে সমাগম, বাড়েনি বেচাকেনা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পিকে হালদার কাণ্ডে কেন্দ্রীয় ব্যাংকের 2 শীর্ষ কর্মকর্তা এসকে সুর ও শাহ আলমকে গ্রেফতার করা হবে বলে জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেসব তথ্য এসেছে তাতে প্রমাণ হয় অর্থ পাচারে সরাসরি জড়িত পিকে হালদার। আর পিকে কাণ্ডে গ্রেফতার 6 জনের জবানবন্দিতে ঘুরে ফিরে আসছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম ও তৎকালীন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর নাম। এদিকে কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে প্রায় 450 কোটি আত্মসাতের প্রমাণ পাওয়ায় পিকে হালদার সহ 37 জনের বিরুদ্ধে আরও 6টি মামলা করেছে দুদক। তাদের ট্রানজ্যাকশন প্রোফাইল চেক করা হচ্ছে। ট্রানজ্যাকশন প্রোফাইলে যদি এটা সত্যতা পাওয়া যায় অবশ্যই তারা মামলার আসামি হবে এবং গ্রেফতার হবে। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। চতুর্থ দিনেও ততটা জমেনি গ্রন্থমেলার বেচাকেনা। এ নিয়ে হতাশা থাকলেও প্রকাশক আর স্টল মালিকদের আশা সময়ের সাথে সাথে বাড়বে বই বিক্রি। মেলার নিরাপত্তা আর স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ জানিয়েছেন দর্শনার্থীরা। দীপু শিকদারের রিপোর্ট। প্রতিদিনের মতো বইমেলার গেট খুলে দেওয়া হয় বিকেল 3টায়। স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপত্তা নিশ্চিতের পরেই প্রবেশ করতে দেয়া হচ্ছে মেলায় আগতদের। এদিন নতুন করে 81টি বই এসেছে মেলায়। আমি এ পর্যন্ত 2টি বই পেয়েছি হাতে আমার। তার একটি হচ্ছে ছোটদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব। প্রথম থেকেই বেশ দর্শনার্থী বা পাঠক যেটাই হোক সকলেরই সাড়া পাচ্ছি, তো মনে হচ্ছে যে ভালোই হবে। একটা বই আসছে, এটা আমার প্রথম বই এবং প্রথম বই হিসাবে আমি কবিতার বইকেই সিলেক্ট করছি। বেচা বিক্রি মেলা অনুযায়ী সন্তুষ্ট না, পাঠক কম আসছেন। আমাদের নতুন বই প্রদর্শন স্টল একটা আছে, সেই স্টলটিতে আমি কাজ করছি। সেখানে যে বইগুলো যাচ্ছে দেখলাম যে বেশ ভালো বই বেরিয়েছে। বিকেলে মেলায় যান পররাষ্ট্রমন্ত্রী, কয়েকটি স্টল ঘুরেও দেখেন তিনি। সময় যে আমাদের বই মেলা হচ্ছে তাতে আমি খুবই আনন্দিত। আমি নর্মালি নতুন বইটই কি আসে দেখি, কিন্তু ইদানিং এই সপ্তাহে আমরা খুব ব্যস্ত, এই 10 দিন। তবে আমরা খুব আনন্দিত, কারণ আমাদের দুটো বড় ইভেন্ট, ঐতিহাসিক ইভেন্ট, বঙ্গবন্ধু শতবার্ষিকী এবং আমাদের আপনার 50 বছর পূর্তি। সন্ধ্যার আগ পর্যন্ত বেশিরভাগ স্টলে ছিল খালি, তবে সন্ধ্যার পর পাল্টে যায় মেলা প্রাঙ্গণ। করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করে সব বয়সী মানুষ আসতে থাকেন মেলায়। মেয়েদের নিয়ে আসছি, ছোট বাচ্চার জন্য একটা বই কিনলাম। আমি এখানে বই দেখতে এসেছি, অনেক ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখলাম। আমার ভালোই লেগেছে, কারণ যথেষ্ট পরিসর নিয়ে করা হয়েছে মেলাটা। মাস্কটা পরতেছি কিনা এটা খেয়াল করা হচ্ছে, আবার হ্যান্ড স্যানিটাইজারটা হাতে। স্বাস্থ্যবিধি সবকিছু মিলে এরা খুব ভালো আয়োজন করছে। শুরু থেকে এই পর্যন্ত 2 শতাধিক নতুন বই এসেছে এবারের অমর 21 গ্রন্থমেলায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50।
পাকিস্তানের নির্যাতন নিপীড়ন বঞ্চনার বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশ। বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভের পর ৭৫-এর ১৫ই আগস্ট আবারও উল্টো পথে যাত্রা। স্বাধীনতার ৫০ বছরেও সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন। বিশেষজনেরা বলছেন, এই আস্ফালন রুখতে ধর্মের নামে রাজনীতি বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মাঝে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরই বাঙালির স্বপ্নভঙ্গ। প্রথমেই আসে ভাষার ওপর আঘাত, ফুঁসে ওঠে বাঙালি। বৈষম্যের জাতাকলে পিষ্ট বাঙালি সেই থেকেই রাজপথে। একটি অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। করতে না পারবে সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো জাতির পিতার আঙ্গুলি হেলনে কেঁপে ওঠে পাকিস্তান রাষ্ট্রের ভিত। বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে পরাজিত শক্তি। আবারও উল্টো পথে যাত্রা, রক্তাক্ত হয় সংবিধান। রাজাকার আলবদরদের এমপি মন্ত্রী বানানো হয়েছে। হুষ্টপুষ্ট হয় মৌলবাদের অর্থনীতি। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ক্ষমতায়, তখনও সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন। ধর্মের নামে রাজনীতি যেটা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন ৭২-এর সংবিধানে, সেইটা যদি আমরা করতে না পারি প্রথম পদক্ষেপ হিসেবে, আমরা কিন্তু যেখানে যে লক্ষ্য আমরা স্থির করেছি, যেখানে আমরা যাব না, সেখানে পৌঁছতে পারবো না। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসিও হয়েছে। এ অবস্থায় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সঠিক পদক্ষেপ নিতে হবে। জামাতের যে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিহাদ চালাচ্ছে, তো সেই জিহাদের বিরুদ্ধে লড়বার শক্তিটা তরুণরা কোথায় পাবে, রাষ্ট্র যদি তাদের পৃষ্ঠপোষকতা না করে? বিশ্বের সমস্ত ধর্মনিরপেক্ষ মানবিক শক্তিকে এক জায়গায় দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুধু সমাজ, রাজনীতি ও প্রশাসনই নয়, মনোজগৎ থেকেও মৌলবাদের অপসংস্কৃতি নির্মূল করতে হবে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শরীয়তপুরে পিপি হাবিবুর রহমান ও মনির মুন্সি হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড। মিয়ানমারের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ছে সেনা শাসন বিরোধী বিক্ষোভ। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১শে সংবাদে। শরীয়তপুরে চাঞ্চল্যকর অ্যাডভোকেট হাবিবুর রহমান পিপি ও তার ভাই মনির মুন্সি হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন ও ৩ জনের ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত হুসাইন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট হলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানায়। ৪০ জন আসামি দোষী প্রমাণিত না হয় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। ২০০১ সালের ৫ অক্টোবর অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাইকে নিজ বাসায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের স্ত্রী বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য প্রয়াত KM হেমায়েতুল্লাহ আওরঙ্গকে প্রধান আসামি করে ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ছয়জনকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এবং ফাঁসি দিয়েছেন। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
ব্যাপক দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, কমেছে লেনদেনের পরিমাণও। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৩১টির, কমেছে 239টির, আর অপরিবর্তিত ছিল ৭৮টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে নেমে আসে ৫,৩৪৯ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬১৫ কোটি ৯৭ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বদলে ফেলার চেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। দেশে ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও ২২ মৃত্যু। সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার মূল আসামি স্বাধীন মেম্বার সহ ৩৩ জন জেল হাজতে দ্রুত চার্জশিট দেওয়ার আশ্বাস। মিজোরামের সঙ্গে বাড়বে বাণিজ্য, সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে সরাসরি যোগাযোগের সিদ্ধান্ত। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।